ক্রমশ জটিল হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ। 1.5 কোটি ঘুষপেট আর রোহিঙ্গাকে যেন তেন প্রকারে বাদ দিয়ে তাহলে কি ভোটের দিনপঞ্জি বদলে দিয়ে সাজানো হচ্ছে 2029-এর মঞ্চ? 26-এ কি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে, নাকি নির্ধারিত সময়ের মধ্যে ভোট করাতে না পেরে রাষ্ট্রপতি শাসন জারি হবে? এসআইআর ভেরিফিকেশন, আদালতের ডেডলাইন, রাষ্ট্রপতি শাসনের জল্পনা, সব মিলিয়ে কি তৈরি হচ্ছে এক বৃহত্তর রাজনৈতিক স্ক্রিপ্ট? প্রশ্ন একটাই, গণতন্ত্রের ব্যালটকে সময় মতন পড়বে, নাকি সময়কেই হাতিয়ার বানানো হবে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। মমতা ব্যানার্জি আশঙ্কা করছেন এসআইআর এ পশ্চিমবঙ্গে 1,20,00,000 ভোটারের নাম বাদ যাবে। দুদিন আগেই কলকাতার এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 80 লক্ষ নাম বাদ দেওয়া হচ্ছে, তার মধ্যে 20 লক্ষ আমরা ধরে ফেললেও 1,20,00,000 নাম বাদ চলে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে ইতিমধ্যে 250 জন জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক নিয়োগ করা হয়েছে। মহকুমা এবং জেলা স্তরের আদালত থেকে বিচারকদের তুলে নিয়ে ভোটার তালিকা তৈরির কাজে লাগানো ভারতে এমনটা আগে কোনোদিন হয়নি। এক একজন বিচারক লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে তথ্যের অসঙ্গতি এবং তার পাশাপাশি আনম্যাপ তালিকায় থাকা 50 লক্ষ ভোটারের ডকুমেন্ট খতিয়ে দেখতে প্রতিদিন যদি গড়ে 250টি করেও ফাইল দেখেন, তাহলেও অঙ্কের হিসেবে পুরো কাজ শেষ হতে 80 দিন পেরিয়ে যাবে। এদিকে কাল 28শে ফেব্রুয়ারি বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনের সঙ্গে যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানের প্রশ্ন জড়িত, তা অমিত শাহ নিজেই বাংলায় গিয়ে পরিষ্কারভাবে বলে এসেছেন। মনে করুন, গত 31শে জানুয়ারি কলকাতা লাগোয়া ব্যারাকপুরে দলের কর্মী সমাবেশে অমিত শাহ বলেছিলেন, এনডিএ দেশের 21টি রাজ্যে ক্ষমতায় রয়েছে, কিন্তু তাতে দেশের প্রধানমন্ত্রী বা বিজেপি কর্মীরা সন্তুষ্ট নন। যখন 22তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবে, একমাত্র তখনই তাদের মুখে হাসি ফুটবে। ফলে বিজেপির শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গের ভোটকে কি চোখে দেখছে তা এর থেকে বেশি স্পষ্টভাবে বলা সম্ভব নয়। এরপরে বিহারের আরারিয়াতে এক সভায় অমিত শাহ দাবি করেন, বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভায় 2/3 আসনে জিতবে। তার মানে 294টি আসনের বিধানসভায় 196টি আসন বিজেপি জিতবে। এখানেই কোটি টাকার প্রশ্ন, বিজেপির বঙ্গজয়ের স্বপ্ন কিভাবে পূরণ হবে? জনতার রায়, নাকি রাষ্ট্রপতি শাসনের অধীনে জোড়া তাপ্পির ভোট করিয়ে? জল্পনা চলছে বঙ্গের ভোট পিছিয়ে দেওয়া হতে পারে। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর প্রক্রিয়া নিয়ে যে শুনানি থেকে যে নির্যাস বেরিয়ে এসেছে, তারপর এই দুই প্রশ্ন আর নিছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এসআইআর নিয়ে যে খেলা চলছে তাতে অভিযোগ উঠছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় ভোটে যেতে চাইছে না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলে নির্বাচনী লড়াই তাদের পক্ষে কঠিন হবে। এই আশঙ্কাই কি আসল কারণ? তাই কি লক্ষ্য একটাই, যে করেই হোক পশ্চিমবঙ্গ দখল? প্রশ্ন উঠছে, নির্বাচনের সময় রাজ্য প্রশাসনের যে প্রভাব থাকে তা ভাঙতে কি অন্য রাস্তা খোঁজা হচ্ছে? রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে কি দিল্লির নিয়ন্ত্রণ রাজ্যের আমলাতন্ত্র, প্রশাসন, এমনকি রিটার্নিং অফিসারদের উপর প্রতিষ্ঠা করার চেষ্টা? এসআইআর কি সেই কৌশলেরই অংশ? আর সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই সংবিধান এবং আইনের পথে হাঁটে, কিন্তু রাজনীতি আর কবে কখন আইনের তোয়াক্কা করে? সে তো সর্বদাই চলে সুবিধার অঙ্ক কষে। এখানেই টানা পড়েন, আদালত তার কাজ করছে, এটা প্রশংসনীয়, কিন্তু রাজনীতির লক্ষ্য যদি হয় আইনকে বাকিয়ে দেওয়া, তাহলে বিপদ সেখানেই। সুপ্রিম কোর্টে যা ঘটেছে তার নিছক রুটিন শুনানি নয়, বরং ইঙ্গিত দিচ্ছে বড় কিছু সম্ভাবনার দিকে। কি সেই সম্ভাবনা? গণতন্ত্রের লড়াইটা হবে ব্যালটে নাকি ব্যাকডোরে? বিষয়টা এবার একদম পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার। পশ্চিমবঙ্গে এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, যদি রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত অফিসার না থাকে, তাহলে যাচাই প্রক্রিয়া শেষ করতে জেলা জজ এবং এডিজে স্তরের বিচারকদের কাজে লাগাতে হবে। অর্থাৎ কাজ থামানো যাবে না, যেভাবেই হোক ভেরিফিকেশন শেষ করতে হবে। দুদিন আগে আবার সুপ্রিম কোর্ট বলেছে, 28শে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করুক, ভেরিফিকেশন শেষ না হলে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের করা হোক। মানে প্রক্রিয়া চলতেই থাকবে, মাঝপথে থামবে না। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, অতিরিক্ত ভোটার তালিকা, সেটা কি? 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও বাংলায় এসআইআর এ নিয়মিতভাবে ভোটারদের তালিকা প্রকাশিত হতে থাকবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপডেড তালিকায় থাকা 50 লক্ষ ভোটারের নথিপত্র যাচাইয়ের কাজ যখন যেমন শেষ হবে, তখন তেমন অতিরিক্ত ভোটারের তালিকা প্রকাশিত হতে থাকবে।
এখানে একটা সূক্ষ্ম টুইস্ট রয়েছে। অতিরিক্ত ভোটার তালিকা কতদিন পর্যন্ত প্রকাশিত হতে থাকবে? সুপ্রিম কোর্ট তার কোনো সময়সীমা বেঁধে দেয়নি। এখানে বাস্তবটা বোঝানোর চেষ্টা করি। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে প্রায় ৮০ লক্ষ ভেরিফিকেশন বাকি। আর যদি ২৫০ জন বিচারক আধিকারিকও নামানো হয় তাহলেও এই কাজ শেষ হতে লাগবে অন্তত ৮০ দিন। অর্থাৎ সময়ের অঙ্ক কিন্তু সহজ নয়। এখন হিসেব কষুন। ৮০ দিন ভেরিফিকেশন, তারপর চূড়ান্ত ভোটার তালিকা, তারপর আদর্শ আচরণ বিধি, তারপর নির্বাচন। ৫ বছর আগে ২০২১ সালে ২রা মের মধ্যে পশ্চিমবঙ্গে ভোট গণনা শেষ হয়েছিল। এবার সেই টাইমলাইন কি আদৌ সম্ভব? প্রশ্নটা সোজা। আইনি প্রক্রিয়াকে নির্বাচনের ক্যালেন্ডারকে বদলে দেবে, নাকি রাজনৈতিক কৌশল আইনের সময়সীমাকে ব্যবহার করবে? পশ্চিমবঙ্গের ভোট কি সময় মতো নাকি সময়ের বাইরে? এখন যাবতীয় নজর সেইখানেই। শুনুন, অঙ্কটা একবার ঠান্ডা মাথায় কষে নিন। ২রা মে ২০২৬, ধরা যাক সেই সময়ের আশেপাশেই আবারও ভোট গণনা শেষ হবে, কিন্তু আজ ২৭শে ফেব্রুয়ারি। তার মানে হাতে মাত্র ৬৪ দিন। মার্চ আর এপ্রিল, এই ২ মাসই ভরসা। অথচ শুধু ভেরিফিকেশন শেষ করতেই চাই ৮০ দিন, তার সঙ্গে ভোটার তালিকা চূড়ান্ত করা, আচরণবিধি, তারপর নির্বাচন। সব মিলিয়ে হিসেবটা ৫ মাস ছুঁয়ে ফেলেছে। সুপ্রিম কোর্ট বলছে প্রয়োজন হলে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকেও বিচারক আনা যেতে পারে, তার খরচ দেবে নির্বাচন কমিশন। কিন্তু বাস্তবটা কি? আজ যদি নির্দেশ যায়, কাল কি ওই সমস্ত রাজ্যের হাইকোর্ট সঙ্গে সঙ্গে অফিসার রিলিফ করবে? তারা কবে রওনা দেবেন? কবে পৌঁছবেন? কে কোথায় ডিপ্লয় হবে? এই পুরো প্রক্রিয়াতেই তো কমপক্ষে ১০ দিন পেরিয়ে যাবে। তাহলে কালকের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, এটা কি বাস্তবসম্মত? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বক্তব্য স্পষ্ট, ৮০ দিনের কমে সম্ভব নয়। সেটাই বাস্তবের কাছাকাছি শোনাচ্ছে। তাহলে সহজ প্রশ্নটা, নির্বাচন কমিশন কি ভেবে এমন সময় এই সিদ্ধান্ত নিল, যার নির্ধারিত সময়সীমা পূরণ হওয়ার সম্ভাবনাই প্রায় নেই? কারোর নামের পাশে বাংলাদেশি, কারোর গায়ে অনুপ্রবেশকারী, কারোর গায়ে রোহিঙ্গা তকমা। এই শব্দগুলো ছুড়ে দেওয়া সহজ, কিন্তু প্রশাসনিক বাস্তব আর সাংবিধানিক দায়, তার জবাব কে দেবে? এখন লড়াইটা শুধু ভোটের নয়, বিশ্বাসযোগ্যতার। সময়ের ক্যালেন্ডার আর রাজনৈতিক ইচ্ছাশক্তির মধ্যে কে জিতবে সেটাই দেখার। রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছে কারা সেই তথাকথিত অনুপ্রবেশকারী। তালিকা দিন। যদি সত্যিই কারোর কাছে স্পষ্ট তথ্য থাকে কে কোথা থেকে ঢুকেছে, কোথায় রয়েছে, তাহলে সেটা রাজ্যের সঙ্গে ভাগ করা উচিত। কিন্তু অভিযোগ নির্বাচন কমিশন সেই তালিকা দিচ্ছে না। তাহলে কি ধরে নেব তালিকাই নেই? নাকি আছে কিন্তু প্রকাশ করা হচ্ছে না? এই ধোঁয়াশার মধ্যেই আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কালো কোট পরে সুপ্রিম কোর্টে হাজির হলেন। একজন মুখ্যমন্ত্রীকে যদি নিজের রাজ্যের পক্ষে দাঁড়িয়ে সরাসরি সওয়াল করতে হয়, তাহলে পরিস্থিতির গুরুত্ব বোঝাই যাচ্ছে। প্রশ্নটা এখন আরো বড়। ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কি ১৯৯৫ সালের বিহারের শেষ দফার ভোটের মতন রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে গড়াবে? আজ পশ্চিমবঙ্গেও কি আমরা তেমনই এক টানাপোড়েনের দিকে এগোচ্ছি? একদিকে আদালতের সময়সীমা, অন্যদিকে প্রশাসনিক বাস্তবতা। কলকাতা হাইকোর্ট বলছে ৮০ দিন ছাড়া সম্ভব নয়। সুপ্রিম কোর্ট চাইছে কয়েক দিনের মধ্যে অগ্রগতি। তাহলে প্রশ্ন ঘুরে ফিরে সেখানেই, এই অচলাবস্থার শেষ কোথায়? ভোট কি ব্যালটেই হবে, নাকি প্রশাসনিক সংকটকে হাতিয়ার করে অন্য পথ তৈরি হবে? পশ্চিমবঙ্গ কিন্তু এখন শুধু নির্বাচনের দিকে নয়, এক সাংবিধানিক সংকটের দিকেও তাকিয়ে রয়েছে। দিল্লির আশঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে প্রশাসন পুরো নিয়ন্ত্রণে আনা যাবে না। আর মমতার আশঙ্কা, রাষ্ট্রপতি শাসন এলে দিল্লি নিজের মতন খেলবে। মেশিন প্রশাসন, বুথ, সব জায়গায় প্রভাব খাটানোর চেষ্টা হবে। ভোটারকে বুথে পৌঁছতে দেওয়া বা না দেওয়াই হয়ে উঠবে আসল কৌশল। সুপ্রিম কোর্ট নিজেই বলছে বিশ্বাসের ঘাটতি ভয়াবহ। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে আস্থার সংকট স্পষ্ট। অভিযোগ উঠছে কমিশন নাকি কেন্দ্রের ইশারায় চলছে, ফলে অবিশ্বাস এখন প্রাতিষ্ঠানিক। এই লড়াই আসলে বিজেপি বনাম তৃণমূলের। ৪২টি লোকসভা আসনের রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার দখলকে নেবে, সেটাই বড় প্রশ্ন। এই প্রশ্নে ভাবলে এসআইআর যেন কেবল দাবার এক একটি বোড়ে। আর এখানেই সবচেয়ে বড় বৈপরীত্য। একদিকে এক দেশ এক আইনের কথা, অন্যদিকে এক রাজ্যে একরকম এসআইআর, অন্য রাজ্যে আরেক রকম নথি। তাহলে আসল নীতি কোনটা? ভোটের যুদ্ধটা শুধু কাগজে কলমে নয়, বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। আর যখন সেই বিশ্বাস ভেঙে যায়,
তখন নির্বাচন শুধু নির্বাচন থাকে না, সাংবিধানিক শক্তি পরীক্ষায় বদলে যায়। প্রশ্নগুলো থামছে না, বরং জট আরো ঘন হচ্ছে। এক দেশ এক আইন, তাহলে আলাদা আলাদা ডকুমেন্ট কেন? পশ্চিমবঙ্গের জন্য আলাদা কাঠামো কেন? ক্রোনোলজিটাও বোঝা দরকার। আইপ্যাকের দপ্তরে ইডির হানা, নির্বাচনী কৌশল ঘিরে চাপানুতর, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি উপস্থিতি। ঘটনাগুলো আলাদা নয়, একই রাজনৈতিক পাজলের এক একটা টুকরো। তাহলে কি এসআইআর আসলে অজুহাত, ভোট পিছানোর ছক? সব নির্ভর করছে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির উপর। যদি নির্ধারিত সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ না হয়, তার দায় কার? নির্বাচন কমিশনের। আর যদি কমিশন ব্যর্থ হয়, তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষকে সময় মতন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হবে? 28 ফেব্রুয়ারির ডেডলাইন, হাতে মাত্র একদিন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিজেই বলেছেন, 250 বিচারক নামালেও 80 দিনের কমে এই কাজ শেষ করা সম্ভব নয়। অর্থাৎ সময়সীমা আর বাস্তবতার মধ্যে ফারাক স্পষ্ট। প্রথমে এই কাজ বিচারকদের ছিলই না, কিন্তু অবিশ্বাস বাড়তে বাড়তে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে, বঙ্গের বিচারকরা নজরদারিতে থাকুন, প্রক্রিয়া তদারকি করুন। এখন প্রশ্ন একটাই, বিতর্কটা কি ইচ্ছে করেই জিইয়ে রাখা হচ্ছে? কাল 28 ফেব্রুয়ারি সত্যিই কি মাইল ফলক হবে, নাকি নতুন অচলাবস্থার সূচনা হবে? পশ্চিমবঙ্গের ভোট শুধু ক্যালেন্ডারের লড়াই নয়, এটা আস্থার লড়াই। সেই আস্থা এখন সবচেয়ে বড় সংকটে। ছবিটা ক্রমশ আরো স্পষ্ট হচ্ছে। বিচার বিভাগ বলছে এই কাজ শেষ করতে 80 দিন লাগবেই। তাহলে প্রশ্ন ওঠে, সময় মতো ভোট আদৌ সম্ভব, নাকি লক্ষ্যটাই অন্য? বিধানসভার মেয়াদ ফুরোক, সরকার সাংবিধানিকভাবে বিদায় নিক, আর রাজ্যপালের হাতে প্রশাসন চলে যাক, অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের পথে এগোনো। পরের শুনানি পর্যন্ত চোখ থাকবে এসআইআর ভেরিফিকেশন তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট আদৌ বেরোয় কিনা। যদি না বেরোয়, তাহলে রাজনৈতিক অঙ্ক আরো পরিষ্কার হবে। মোট কথা, পশ্চিমবঙ্গে এখন ভারতীয় রাজনীতির টার্নিং পয়েন্টে। দিল্লির নাম্বার গেমে পশ্চিমবঙ্গের 42 লোকসভা আসন বিশাল ফ্যাক্টর। উত্তরপ্রদেশের সমীকরণ বদলাচ্ছে, সাম্প্রদায়িক মেরুকরণের বদলে সামাজিক ন্যায়ের রাজনীতি জোর পাচ্ছে। অখিলেশ যাদবের পিডিএ ফর্মুলা, রাহুল গান্ধীর জাতি গণনার ইস্যু, সব মিলিয়ে সেখানে বিজেপির জন্য চ্যালেঞ্জ বাড়ছে। তামিলনাড়ুতেও জমি শক্ত নয়, তাই উত্তরপ্রদেশে সম্ভাব্য ক্ষতির ভারসাম্য আনতে নজর এখন বাংলায়। এই আশঙ্কাই তৃণমূলের। তাদের দাবি, এসআইআর আসল লক্ষ্য নয়, অজুহাত মাত্র। শেষ কথা, এই লড়াই শুধু প্রশাসনিক সময়সীমা নিয়ে নয়, জাতীয় রাজনীতির সমীকরণ নিয়ে। 2026-এর ভোট ক্যালেন্ডারের খেলা নয়, ক্ষমতার অঙ্কের খেলা। আর সেই অঙ্কে বাংলাই এখন কেন্দ্রবিন্দু। তৃণমূলের আশঙ্কা, বিজেপির পাখির চোখ 2029। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসন আগে ভাগে নিরাপদ করে রাখতে চাইছে রাষ্ট্রীয় শাসক দল। আর সেই কারণেই নাকি এমন এক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে তৃণমূলের আমলে ভোট হলে বিজেপির সুবিধা হবে না। এই হিসেব থেকে অন্য পথ খোঁজা হচ্ছে। তৃণমূলের নেতারা বলছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, কেন্দ্রের ইশারাতেই চলছে। বিজেপি বলছে, সবটাই আইনি প্রক্রিয়া। দুপক্ষের মধ্যে অবিশ্বাস তুঙ্গে। আসল সত্যিটা কি, তার সময়ই বলবে। কিন্তু এটুকু স্পষ্ট, লড়াইটা এখন শুধু ভোটের নয়, 2029-এর অঙ্কের। বাংলার 42টি আসন জাতীয় রাজনীতির ভবিষ্যৎ সমীকরণে বড় ফ্যাক্টর। সবকিছু শেষে আমার স্পষ্ট উপলব্ধি একটাই, সমস্যাটা কেবল এসআইআর নয়, সমস্যাটা বিশ্বাসের ভাঙন। যখন রাজ্য সরকার নির্বাচন কমিশনের উপর আস্থা রাখে না, কমিশন রাজ্যের প্রশাসনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, আর আদালতকে সময়সীমা বেঁধে দিতে হয়, তখন বুঝতে হবে গণতন্ত্রের ভিতেই চিড় ধরেছে। 80 দিনের কাজ 40 দিনে হবে না, এটা বাস্তব। কিন্তু সেই বাস্তবতাকে সামনে রেখে সমাধান খোঁজার বদলে যদি সময়কেই রাজনৈতিক অস্ত্র বানানো হয়, তাহলে সন্দেহ আরো বাড়বে। রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে জল্পনা, 42টি আসনের অঙ্ক, 2029-এর হিসেব, এসব যদি প্রশাসনিক সিদ্ধান্তের আড়ালে কাজ করে, তাহলে সেটা শুধু এক দলের লাভ ক্ষতির প্রশ্ন নয়, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। গণতন্ত্রের আসল শক্তি ব্যালটে, ক্যালেন্ডারে নয়। ভোট যদি সময় মতন স্বচ্ছভাবে আস্থার পরিবেশে না হয়, তাহলে যেই জিতুক, দিনের শেষে হারবে প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠান হারলে শেষ পর্যন্তও হারবে মানুষই। সবশেষে জরুরি প্রশ্ন, বাংলা এখন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। এখানে জেতার লড়াই নয়, প্রমাণের লড়াই। কে সত্যি গণতন্ত্রে বিশ্বাস করে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।